হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আমি তোমাদের সাথে ডিজাইন অফ স্ট্রাকচারের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার বইয়ের প্রথম অধ্যায়, মেঝে ও ছাদের মেঝে ও ছাদের ধারণা। তো আমরা এই অধ্যায়টা কোনো ম্যাথ নাই, সবই থিওরিটিক্যাল ব্যাখ্যা। আমরা এই অধ্যায় নিয়ে ভালো করে বেসিক নিয়ে একটু আলোচনা করব। এই ক্লাসটা যদি তোমরা সম্পূর্ণ না টেনে দেখতে পারো, তাহলে তোমার এই অধ্যায় থেকে যে ধরনের কোশ্চেন আসবে বা কোশ্চেন যেভাবেই আসুক, তুমি আশা করতেছি অ্যান্সার করতে পারবা। এবং ভালো করে দেখলে তোমার স্ল্যাবের উপর বেসিক একটা ধারণা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করতে পারি। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের স্ল্যাব কি বা ছাদ কি। আমরা স্ল্যাব বলতে কি বুঝতে পারি? আমরা দেখি সচরাচর রড, সিমেন্ট, কোয়া ইত্যাদি একসাথে মিক্স করে যে একটা সমতল ভূমি তৈরি করা হয়, সেটাকে আমরা কি সমতল একটা কাঠামো তৈরি করা হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের কি স্ল্যাব। আর ছাদ যদি বলতে যাই, ছাদ আর স্ল্যাব একই কথা। বাট কোনো একটা বিল্ডিং বা দালানের সর্ব উপরের অংশটাকে আমরা, সর্ব উপরের স্ল্যাবটাকে আমরা অনেক সময় ছাদ বলে থাকি আর কি। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমি লিখে রাখছি একটা সংজ্ঞা। এই সংজ্ঞাটা যদি তোমরা একটু ভালো করে লিখতে পারো বা বুঝতে পারো, তাহলে আশা করতেছি এটা লিখলে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যেতে পারে। স্ল্যাব হলো সাধারণত বা রেইনফোর্সমেন্ট কনক্রিট দ্বারা নির্মিত একটি সমতল কাঠামোগত সদস্য, যা সাধারণত মেঝে বা ছাদ হিসেবে ব্যবহৃত হয়। এর ভার বিম, দেওয়াল, কলাম অথবা মাটির উপর স্থানান্তরিত হয়। আমরা যেটা বলতে চাচ্ছি এখানে, যে এটা হচ্ছে কি রেইনফোর্সমেন্ট মানে রড, সিমেন্ট, বালু, কোয়া দ্বারা তৈরি একটি সমতল কাঠামো সদস্য। আর এটা মেঝে বা ছাদ হিসেবেও ব্যবহৃত হয়। এই ছাদের লোডটা প্রথমে কোথায় যায় বাস্তবে একটু তুমি খেয়াল করো। প্রথমে ভীমে যাবে বা দেওয়ালে যাবে, তারপর কি কলামে যাবে, তারপর কোথায় যাবে গ্রেড ভীমে যাবে, পুটিংয়ে যাবে, তারপর কোথায় যাবে মাটির উপর স্থানান্তরিত হবে। এই জিনিসটা এখানে উল্লেখ করছে। পরীক্ষায় একটা কোশ্চেন তোমাদের আসতে পারে, মেঝে এবং ছাদের মধ্যে পার্থক্য কি। তো মেঝে হচ্ছে যে কোনো একটা, যদি দালানের ক্ষেত্রে আমরা চিন্তা করি, তাহলে সবগুলা সমতল স্ল্যাবই হচ্ছে কি মেঝে, বা সর্ব উপরে যে স্ল্যাবটা থাকবে বা মেঝেটা থাকবে, সেটাকে আমরা ছাদ হিসেবে বিবেচনা করি। এখন আসো, স্ল্যাব আসলে কয়েক প্রকারের হয়ে থাকে আর কি। ছাদ আসলে কয়েক প্রকার হয়ে থাকে আর কি। তার মধ্যে আমরা সিম্পলিফাই করে 5 প্রকার বিবেচনা করা হয়েছে। বাট এটা যে তোমার 5 প্রকারই হচ্ছে এমন না, বাট এই 5 প্রকারই হচ্ছে প্রধান আর কি। এগুলোর মধ্যে অনেক প্রকার থাকতে পারে। তো প্রথমে আমরা 5 প্রকার কি কি: একমুখী স্ল্যাব, দ্বিমুখী স্ল্যাব, ফ্ল্যাট স্ল্যাব, রিভার্স স্ল্যাব, আর হচ্ছে কি আরবি স্ল্যাব। এই 5 প্রকার তোমার এই অধ্যায়টায়, এই 5টা বিষয় সম্পর্কে ধারণা নিলে অধ্যায়টা প্রায় শেষ। তা আসলে আমরা একমুখী স্ল্যাব কোনটা, কাকে বলে? বলতেছি যে এটা একটা স্ল্যাব, আমি চিত্র আঁকার চেষ্টা করছি। যদি তাদের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2 বা 2-এর বেশি হয়, তাহলে সেটা হচ্ছে কি একমুখী স্ল্যাব। কেমন? মনে করো যে এই মানটা 2 আর দৈর্ঘ্যটা মনে করো 6। তাহলে তুমি দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য যদি 6 হয় আর প্রস্থ যদি 2 হয়, ফলাফল কি আসতেছে 3। তাহলে 2 বা 2-এর বেশি হয়েছে। তাহলে এমন যদি হয়, তাহলে আমাদেরকে একমুখী স্ল্যাব ডিজাইন করতে হবে। তাহলে একমুখী স্ল্যাবের সংজ্ঞাটা প্রথমত হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2 বা 2-এর বেশি হইতে হবে। আরও কিছু তার কন্ডিশন আছে। প্রধান রডটা প্রস্থের দিকে হইতে হবে, মানে প্রধান রডটা এইভাবে প্রস্থ, এটাকে প্রস্থ বলা হয়, প্রস্থের দিকে হইতে হবে। আর টেম্পারেচার মানে এখানে শুধু প্রধান রড এই দিকেই বসে, আর এই দিকে বসবে আমাদের কি টেম্পারেচার বা সিঙ্কেজ রড। মানে প্রধান রডটা একটু মোটা হবে, মনে করো 12 mm হলো, সিঙ্কেজ রডটা 8 mm বা 10 mm রড দ্বারা বেঁধে দেওয়া হয়। এতটুকুই। তারপরে হচ্ছে যে সমান্তরাল ভীমের উপর অবস্থান করে। তার মানে কি বিষয়টা হচ্ছে, আমি এখানে দেখো ড্যাশ ড্যাশ দিয়ে রাখছি, শুধুমাত্র 2 দিকেই বিম থাকে, চারপাশে বিম থাকে না। কয় দিকে বিম থাকে? 2 দিকে, দৈর্ঘ্যের দিকে আর কি। দৈর্ঘ্যের দিকে কি বিমটা থাকে, তার উপরেই প্রধান রডটা অবস্থান করে। তাহলে একমুখী স্ল্যাবটা যদি এই তথ্যগুলো তুমি জানো, তাহলে একমুখী স্ল্যাব সম্পর্কে যেভাবে কোশ্চেন আসুক, আশা করতেছি তুমি সবগুলো অ্যান্সার করতে পারবা। তাহলে আমরা একমুখী স্ল্যাবটা যদি এক কথায় বলতে যাই, যে স্ল্যাবের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2-এর বেশি এবং সমান্তরাল 2 দিকে কি ভীমের উপর অবস্থান করে এবং প্রধান রডটা প্রস্থের দিকে ব্যবহার করা হয়।
ওইটাকে আমরা বলতে পারতেছি কি একমুখী স্ল্যাব। এখন আসো দ্বিমুখী স্ল্যাব। দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা যদি 2-এর কম হয়, দেখো মাইনাস দিয়ে রাখছি, মানে 2-এর কম হয় তাহলে আমাদেরকে দ্বিমুখী স্ল্যাব ডিজাইন করতে হবে। কিরকম ব্যাখ্যাটা, মনে করো যে এই জায়গা যদি 2 মিটার হয় আর এই জায়গা মনে করো 3 মিটার হইলো, তো দৈর্ঘ্য কত 3, প্রস্থ কত 2, ফলাফল কত 1.2। তাহলে 2-এর কম আসছে, যদি এমন কোনো স্ল্যাব তোমার করা লাগে তাহলে তোমাকে দ্বিমুখী স্ল্যাব ডিজাইন করতে হবে। আর প্রধান রডটা দুই দিকেই ব্যবহার করা হয়, তো এইভাবে এইদিকেও প্রধান রড ব্যবহার করা হবে, এইদিকেও কি প্রধান রড ব্যবহার করা হবে। আর চারপাশে কি থাকবে, বিম ব্যবহার করা হয়। চারপাশে কি হবে, বিমটা ব্যবহার করা হয়। তাহলে আমরা দ্বিমুখী স্ল্যাবটা কি বুঝতে পারলাম, যা দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2-এর কম এবং চারপাশেই বিম ব্যবহার করা হয় এবং প্রধান রডটা দৈর্ঘ্য প্রস্থে দুই দিকেই ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে কি দ্বিমুখী স্ল্যাব। তো আমাদের কোশ্চেনে একটা জিনিস আসতে পারে, একমুখী স্ল্যাব এবং দ্বিমুখী স্ল্যাবের পার্থক্যটা কি। এই যে কথাগুলো বললাম, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কম হবে বেশি হবে, প্রধান রড প্রস্থের দিকে, প্রধান রড দৈর্ঘ্য প্রস্থ দুই দিকেই, রড শুধু বিম শুধুমাত্র সমান্তরাল দুই দিকে ব্যবহার করছে, চারদিকে না, এখানে চারদিকে ব্যবহার করতেছে। আবার দ্বিমুখী স্ল্যাবটা এখন বর্তমানে বেশি ব্যবহার হয়, আর একমুখী স্ল্যাবটা আগে ব্যবহার হইতো, ব্যবহার খুবই কমে আসতেছে। আর দ্বিমুখী স্ল্যাব ব্যবহার করলে তুমি কক্ষের উচ্চতা বেশি পাবা, মানে বেশি উচ্চতা দেওয়া যাবে, একমুখীতে কক্ষের উচ্চতা কি কম থাকে। এই জিনিসগুলো এখান থেকে আসতে পারে। তোমরা যে জিনিসটা একটু ভালো করে ক্যাপচার করতে পারো বা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে পারো, তাহলে আশা করতেছি তোমরা পরীক্ষা আসলে একমুখী দ্বিমুখী স্ল্যাব সম্পর্কে যে কোনো অ্যান্সার করতে পারবা। তারপরে ফ্ল্যাট স্ল্যাব। ফ্ল্যাট স্ল্যাব কোনটা, এটাকে আরেকটা নামে প্রকাশ করা হয় বিমহীন স্ল্যাব। ফ্ল্যাট স্ল্যাব যদি বাস্তবে একটু বোঝার চেষ্টা করো, অনেক সময় মসজিদে দেখবা বা বড় কোনো কক্ষ বা লাইব্রেরি বা কোনো অফিস হলে দেখবা যে উপরের অংশটা ক্রমশ এভাবে সরু হচ্ছে, দেখো এভাবে কলাম উঠছে, উপরের দেশটা কি হচ্ছে মোটা হচ্ছে আর কি, পর্যায়ক্রমে অল্প অল্প করে কি মোটা হচ্ছে। তার উপরে ছোট্ট একটা স্ল্যাব থাকবে, তার উপরে প্রধান স্ল্যাব থাকবে, এটা হচ্ছে কি স্ল্যাব, একদম ছাদ যেটা বলতে পারি আমরা। এখানে ছোটটা স্ল্যাব থাকে, তারপরে একটা চড়া অংশ থাকে, তারপরে কলাম থাকে। এটা মসজিদে দেখছো, আর যদি তোমরা ঢাকায় এসে থাকো এয়ারপোর্টে দেখো দূর থেকে দেখা যায় এরকম স্ল্যাবগুলা, যে উপরের দিকগুলা কলামের উপরের দিকটা কি প্রশস্ত। এই ধরনের স্ল্যাবটাই হচ্ছে কি আমাদের ফ্ল্যাট স্ল্যাব। তাহলে আমরা বলতে পারি যে যে স্ল্যাবে কি থাকে না বলতো, বিম ব্যবহার করা হয় না, সরাসরি ড্রপ প্যানেল এবং কলাম ক্যাপিটালের মাধ্যমে লোডটা কলামে স্থানান্তর করা হয়। ওই ধরনের স্ল্যাবকে আমরা কি বলতে পারি, ফ্ল্যাট স্ল্যাব। দেখাগুলো দেখো একটুখানি, এখানে এই স্ল্যাবটাকে বলা হচ্ছে কি ড্রপ প্যানেল। এই যে ছোট একটা অংশ আছে, এটা হচ্ছে প্রধান স্ল্যাবের নিচে একটা কি ছোট স্ল্যাব থাকে, সেটাকে বলা হয় কি ড্রপ প্যানেল। এই মানটা কি হবে, টোটাল দৈর্ঘ্যে 0.33 দৈর্ঘ্য যা হবে তার সাথে 0.3 গুণ করলে যেই মাপটা পাওয়া যাবে সেটাই হবে কি ড্রপ প্যানেল। তোমাদের ড্রপ প্যানেলের মাপটা পরীক্ষা আসতে পারে, এটা মুখস্থ রাখা লাগবে। কলাম ক্যাপিটাল কোনটাকে বলতেছে, যে প্রশস্ত অংশটাকে বলা হচ্ছে কি কলাম ক্যাপিটাল। কলাম ক্যাপিটাল মাপটা কি হবে 0.2 এল থেকে 0.25 এল, মানে মোটা টোটাল দৈর্ঘ্যটার সাথে এল গুণ করলে, এল এর সাথে এই মাপটা গুণ করলে যেই মানটা পাওয়া যাবে সেই পরিমাণ প্রশস্ত হইতে পারবে উপরের অংশটা। এতটুকুই। আরেকটা জিনিস দেখো বলে দিচ্ছে যে দৈর্ঘ্যের মান প্রস্থের মানের 1.33 গুণের বেশি হবে না, মানে দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা এই সময় আমরা পড়ে আসছিলাম 2 গুণ 3 গুণ, আর ফ্ল্যাট স্ল্যাবের ক্ষেত্রে হবে কি 1.33 গুণের বেশি হইলে করা যাবে না, যদি কম হয় তাহলে ফ্ল্যাট স্ল্যাব করা যাবে। আচ্ছা, আরও একটা জিনিস, ফ্লেট স্ল্যাব, আরেকটা শব্দ, ফ্ল্যাট স্ল্যাবেরই একটা কাইন্ড অফ ফ্ল্যাট স্ল্যাবই বাট অন্যরকম, সেটা হচ্ছে কি ফ্ল্যাট স্ল্যাবের কলাম ক্যাপিটাল থাকে না। বিষয়টা হচ্ছে যে যে ফ্ল্যাট স্ল্যাবে কি কলাম ক্যাপিটাল থাকে না, মানে যে ফ্ল্যাট স্ল্যাবে কলাম ক্যাপিটাল ইউজ করতেছে না, সরাসরি কি একদম উপরে যেতটুকু চড়া নিচেও কি ততটুকুই চড়া থাকে আর কি, তাহলে সেখানে ওই স্ল্যাবটাকে বলা হয় কি ফ্ল্যাট স্ল্যাব। আবারও বলতেছি, যে ফ্ল্যাট স্ল্যাবের উপরের অংশ প্রশস্ত থাকে না সেটাকে বলা হয় কি ফ্ল্যাট স্ল্যাব, মানে কলাম
ক্যাপিটাল ব্যবহার করে না, সেটা হচ্ছে কি ফ্ল্যাট প্লেট স্ল্যাব। তো এখান থেকে আসলে এই কোশ্চেনগুলোই আসতে পারে। আশা করতেছি ফ্ল্যাট প্লেট সম্পর্কে যে কোনো কিছু আসলেই বা যে কোনো কোশ্চেন আসলে যদি কথাগুলো মনোযোগ দিয়ে শোনো বা বুঝতে পারো তাহলে অ্যান্সার করতে পারবা। তারপর হচ্ছে কি রিভার্স স্ল্যাব, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি তোমাকে একটু বোঝাইতে কষ্ট হইতে পারে, যদি থ্রিডি কোনো ছবি দেখাইতে পারতাম বা পিক দেখাইতে পারতাম তাহলে ভালো করে বুঝতে পারতাম। বলে দিছে কি, তাও আমি একটু বোঝানোর চেষ্টা করব। রিভার্স স্ল্যাবটা হলো এমন একটি পাতলা কনক্রিট স্ল্যাব যা পরস্পর কাছাকাছি দূরত্বে অবস্থিত একাধিক রিব দ্বারা সমর্থিত থাকে। আমরা চিত্র আঁকছি, দেখো এটা উপরের অংশটা হচ্ছে স্ল্যাব আর এই অংশটা হচ্ছে কি রিব। এটা কোথায় দেখি তুমি দেখবা বিভিন্ন সৌন্দর্যবর্ধক কাজে দেখবা, বা যেখানে লোড বেশি দরকার পড়ে না, ছাদ দেওয়ার পর একটু খুফ খুফ করে রাখে দেখবা। ছাদ দেওয়ার পরে কি থাকে, খুফ খুফ করা থাকে। এই খুফ অংশ অনেক সময় হলো ব্লক চাইলেও ব্যবহার করা যাইতে পারে, মানে যেখানে লোড কম সেখানে খরচ কমানোর জন্য এই পদ্ধতিটা ইউজ করা হয়। মানে দেখবা খুব খুব করে সাদা রাখছে, উপর দিকে তাকালে সুন্দর লাগে আমাদের। তো ওই ধরনের স্ল্যাবটাই হচ্ছে কি রিভার্স স্ল্যাব। তো রিভার্স স্ল্যাবে কিছু কিছু বিবেচ্য বিষয় আছে যেটা পরীক্ষায় অনেক বেশি আসে বা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি কী কী জিনিস দেখা লাগবে, 5টা জিনিস। টপ স্ল্যাবের পুরুত্ব, টপ স্ল্যাব কোনটা, এই যে উপরের অংশটা টপ স্ল্যাব, মানে এটা হচ্ছে কি আমাদের টপ স্ল্যাব। এই পুরুত্বটা কমপক্ষে 5 সেন্টিমিটার হইতেই হবে। তারপরে বলে দিছে কি রিবের গভীরতা, রিব কোনটাকে বলছি, এইটাকে রিব বলছি, এটা রিব, এটা রিব। এই গভীরতাটা কমপক্ষে প্রস্থের 4 গুণের বেশি না, মানে এই প্রস্থটা যা হবে তার 4 গুণ হইতে পারে সর্বোচ্চ গেলে। রিবের প্রস্থটা বলে দিছে, মানে এই প্রস্থটা 6.5 সেন্টিমিটার থেকে 12.5 সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকবে, মানে এর কম ইউজ করতে পারবা না, এর বেশিও ইউজ করতে পারবা না। রিবের ব্যবধানটা মানে এই একটা রিব থেকে আরেকটা রিবের দূরত্ব, একটা রিব থেকে আরেকটা রিবের দূরত্ব কত হইতে পারবে, সর্বোচ্চ 1.5 মিটার, বেশি না। কম হলে প্রবলেম নাই, বাট এর বেশি ইউজ করা যাবে না। 1.5 মিটার হিউজ বড়, হ্যাঁ। আর রেইনফোর্সমেন্ট পরিমাণটা কেমন হইতে হবে, রেইনফোর্সমেন্টের পরিমাণ 15% ইউজ করা লাগবে, মাস্ট বি। আর রডের ডায়া 6 mm হইতে হবে বা তার জালি ইউজ করা যাইতে পারে, এগুলাই। আর সুবিধা অসুবিধা পরীক্ষা আসতে পারে এই জায়গা থেকে। সুবিধা অসুবিধা বুঝতে পারতেছো, এই কাজটা করা একটু কঠিন। তো এখানে আমাদের সুবিধা হইতে পারে খরচ কম, বা খরচ কম, ডেড লোডের পরিমাণ কম, এগুলাই হইতে পারে। আর অসুবিধা কি, এই কাজটা করতে হইলে যে ভালো কাজ জানে দক্ষ লোক দরকার, বা বেশি লোড বহন করতে পারে না, এগুলো হইতে পারে। একটু বই দেখে, বই থেকে সুবিধা অসুবিধা একটু পড়া লাগবে। তারপর হচ্ছে কি আমাদের আরবি স্ল্যাব, এটা নামের মধ্যেই তার বৈশিষ্ট্য ফুটে ওঠে আর কি। আরবি স্ল্যাব মানে, আরবি স্ল্যাব হলো এমন এক ধরনের স্ল্যাব যেখানে আরসিসির পরিবর্তে স্ল্যাবের চাপ গ্রহণকারী অংশে ইট এবং টেনশন বা টান গ্রহণকারী অংশে কি রড ব্যবহার করা হয়। বিষয়টা কীরকম যদি আমি কোথাও একটু দেখাই তোমাকে, মনে করো যে এইটা একটা স্ল্যাব, যে আরবি থেকে বোঝানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আরবি স্ল্যাব। মনে করো এখানে এইভাবে রড ব্যবহার করতেছো, আর রডের ফাঁকে ফাঁকে কি ইট ব্যবহার করতেছো, রকের ফাঁকে ফাঁকে কি ইট ব্যবহার করতেছো, ব্রিক ব্যবহার করতেছো। তাহলে দেখো, আর দিয়ে হচ্ছে রেনফোর্সমেন্ট, বি দিয়ে হচ্ছে ব্রিক। রেনফোর্সমেন্ট ব্রিক স্ল্যাব বললাম, নামের মধ্যেই তার বৈশিষ্ট্য ফুটে ওঠে, মানে কি থাকবে, রডের ফাঁকে ফাঁকে ইট থাকবে আর কি। সেটা হচ্ছে আরবি স্ল্যাব। বর্তমানে এগুলো ইউজ খুব কম, আগে ইউজ হইতো, হ্যাঁ, এটাই। আর এখান থেকে সুবিধা অসুবিধা আসতে পারে, বলতে পারো এখানে খরচ কম, 50% ইট বা ব্রিক ব্যবহার করা যায়, 50% রড, এগুলো সুবিধা হইতে পারে। অসুবিধা হইতেছে ভারী লোড বহন করতে পারবে না, বা সব জায়গায় ইউজ করা যাবে না। একটু বইটা পড়বা, তাহলে অনেকগুলো তথ্য চলে আসবে। আর একটা কোশ্চেন আছে তোমাদের পরীক্ষা অনেক বেশি আসে না, এবার জানা উচিত, লোড মানে কী ধরনের লোড আমাদের স্ল্যাবে আসতে পারে। মানে যে আমরা তখন স্ল্যাব সম্পর্কে ধারণা নিলাম, এই স্ল্যাবের মধ্যে কী ধরনের লোড আসতে পারে। বলা আছে কি নিশ্চল লোড আসতে পারে, সচল আসতে পারে, এনভায়রনমেন্টাল লোড আসতে পারে। মানে একটাকে ডেড লোড, লাইভ লোড, আরটা হচ্ছে কি এনভায়রনমেন্টাল লোড আসতে পারে। তাহলে নিশ্চল ভর কোনটা একটু আমি মুখে বলার চেষ্টা করি, তোমরা মাসবি বই পড়বা।
মানে নিশ্চল মানে কি, চলে না, তাই না? ডেড লোড বলা যেতে পারে। কারণ ডেড লোড কোনগুলা? কলাম, ছাদ সে নিজেই, ভীম, গার্ডার, লাইব্রেরি, যেগুলো কখনো তুমি মুভ করাতে পারবে না, এই বিল্ডিং এর জায়গায় ফিক্সড হয়ে গেছে আর কি, ওইগুলা হচ্ছে কি আমাদের নিশ্চল ভর। আর সচল ভর হচ্ছে কোনগুলা? ধরো আমি আছি, খাট, টেবিল, চেয়ার, পড়ার টেবিল, তুমি, মোবাইল হইতে পারে, যেগুলো তুমি মুভ করাইতে পারবা যে ভরগুলাকে, সেগুলো হচ্ছে কি সচল ভর। আর এনভায়রনমেন্টাল হচ্ছে কি, অনেক সময় দেখবে হঠাৎ করে ভূমিকম্প হচ্ছে বা অনেক জোরে বাতাস হচ্ছে, বাতাসের হতে প্রেসার ক্রিয়েট হচ্ছে, তাই না? তো এই সমগ্র জিনিসগুলো হচ্ছে, বা অনেক সময় তুষার পড়তে পারে, আমাদের দেশে খুব কম, বাইরের দেশে। তো এইগুলাকে বলা হয় কি এনভায়রনমেন্টাল লোড। আর একটা তথ্য আমাদের ডিজাইন করতে লাগবে, বলে রাখতেছে, আরসিসি যদি স্ল্যাব করো তার একক ওজন, মানে দৈর্ঘ্য প্রস্থ যদি 1 মিটার 1 মিটার করে হয়, তাহলে একক ওজন কত হবে? 2400 কেজি/মিটার কিউব। এটা মাসবি জানা লাগবে। আর এরকম একটা লিস্ট আছে, শুধু কনক্রিট কত, সিমেন্ট কত, লাইম কত, তোমাদের বইয়ে এমন একটা লিস্ট আছে, তোমাদের এই লিস্টটাও পড়তে হবে, একটু ভালো করে জানা লাগবে, পরীক্ষায় আসতে পারে। তা আশা করতেছি ভালো করে বুঝতে পারছো। এই টপিক্সটা একটু ভালো করে পড়ো, পরীক্ষায় তোমাদের সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ততে এই টপিক্স থেকে আমার মনে হচ্ছে যে 8-9 মার্ক চলে আসতে পারে। তো মোটামুটি অনেক বড় সিলেবাসে 8-9 মার্ক মানে একটা রচনামূলকের সমান প্রায়। তো এই ভালো করে পড়লে অ্যান্সার করতে পারবা, আর আমার কথাগুলো ভালো করে শুনলেই আশা করতেছি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, আর বইটা খুললে সব কিছু তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।